রোমান ইতিহাসের বিনোদন মঞ্চ কলোসিয়ামে অনুষ্ঠিত রক্তের খেলা সম্পর্কে শুনেছেন কখনো? হাজার হাজার দর্শক চারিপাশে, মঞ্চ মাঝে দাঁড়ানো দুজন মানুষ তলোয়ার হাতে। একটি মানুষই একটি দল, হারাতে হবে অপর পক্ষকে। এখানে প্রাণ চলে যাওয়াটা সাধারণ ব্যাপার, কারণ এটা খেলারই অংশ। এই নৃশংস খেলার আয়োজক স্বয়ং রোমান শাসক শ্রেণী। মদত জোগাত জমিদাররাও রক্তের এই খেলাকে দর্শকরা উপভোগ করত বিনোদন হিসেবে। তবে এই খেলার পেছনের গল্পটা তৎকালীন যুগের সাধারণ মানুষরা বুঝে উঠতে পারেনি কোনোভাবেই। রোমান সম্রাট আর জমিদাররা এই বিনোদনের মধ্য দিয়ে মানুষকে তাদের জুলুম আর অবিচারের প্রতিবাদ থেকে ঘুম পড়িয়ে রাখত। রোমান সাম্রাজ্যের নানান এন্টারটেনমেন্ট ইভেন্ট ছিল সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার। ভাবছেন কেন এই গল্প শোনাচ্ছি? নজর দিন 1978 সালের ফিফা বিশ্বকাপে। আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপের সে আসরটিকে বলা হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসর। সেবারের বিশ্বকাপে মূলত জড়িয়েছিল নোংরা রাজনীতি। বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার 2 বছর আগে 1976 সালে আর্জেন্টিনায় ঘটে সামরিক অভ্যুত্থান, আর এর ফলে প্রেসিডেন্ট ইসাবেল পেরেনকে সরিয়ে দেশের শাসন ক্ষমতা দখল করেন জান্তা সরকার জেনারেল ভিদেলা। আর তার কুখ্যাত সামরিক শাসনে দেশ জুড়ে চলতে থাকে নানান অরাজকতা, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ঘুম, দুর্নীতিতে ছেয়ে যায় পুরো দেশ। সরকার বিরোধীদের উপর চাপানো হয় পাশবিক নির্যাতন। এই অবস্থায় নেদারল্যান্ডের পাশাপাশি বেশ কটি দেশ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন জানায়। কিন্তু বিশ্বকাপের এত সন্নিকটে এসে ভেন্যু পরিবর্তন করা আসলে সহজ ছিল না। তাই টালমাটাল আর্জেন্টিনাতেই বসে বিশ্বকাপের আসর। এর প্রতিবাদে বিশ্বকাপ বর্জন করেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, জার্মান তারকা পল ব্র্যাটনার সহ আরো অনেকে। বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে খুন হন বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান। বিশ্বকাপে অতিরিক্ত ব্যয়ের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন এই ভয়ে তাকে হত্যা করেন জান্তা সরকার। সে সময় যখন অভাবে অনাহারে মৃত্যুপ্রায় জীবনযাপন করছে আর্জেন্টিনাবাসী, তখন তাদের অর্থ লুণ্ঠন করে বিশ্বকাপ আয়োজনে বিপুল অর্থ ব্যয় করতে শুরু করে সরকার। আর সাধারণ মানুষকে মন ভোলানোর জন্য প্রলুব্ধ করা হয় ফুটবলের দিকে। জনসাধারণের মন জয় করার পন্থা হিসেবে সরকার বেছে নেয় ফুটবল। নিজেদের উদ্দেশ্যে সেবার পুরোপুরি সফল হয় আর্জেন্টিনার জান্তা সরকার। চরম অন্যায়, অত্যাচার, নোংরামের পরও বিশ্বকাপ জয়ের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন জেনারেল ভিদেলা। শুধুমাত্র বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের পক্ষে জনমত গঠন করেন। আপনি আপনার অবস্থান থেকে এখনো বুঝতে পারছেন না? কোনো একটি মহল আপনাকে ব্যস্ত রাখতে চাইছে তাদের কর্মকাণ্ড থেকে গাফিল রাখার জন্য। আপনার অবসর কেড়ে নিচ্ছে, দমিয়ে রাখছে আপনার সৃজনশীলতা, আপনার অগোচরেই কেড়ে নিচ্ছে আপনারই অর্থ। অথচ আপনি সচেতন অবস্থায় মাতাল হয়ে আছেন, পরিচালিত হচ্ছেন অজানা কারো নির্দেশনায়। শুনতে ষড়যন্ত্র তত্ত্বের মতো লাগছে, তাই তো? তবে আসুন একটু হিসাব মেলে। ইহুদিদেরকে কখনো খেলা নিয়ে মাতামাতি করতে শুনেছেন? ধর্মান্ধের মতো হয়ে যাচ্ছে? তাহলে এটাও বাদ দিন। একটা রিসার্চে দেখিয়েছিল 2050 সালে গোটা পৃথিবী পরিচালনার সম্ভাবনা রাখে বাংলাদেশ নাগরিকরা। অবাক হওয়ার আগে একটু খেয়াল করুন, 19 শতকের শেষ দিক থেকে শুরু করে 2000-এর প্রথম দশক পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ মানব শিশু জন্মগ্রহণ করেছে তা পুরো পৃথিবীতেই বিরল। আর জন্ম নেওয়া শিশুদের মধ্যে ছেলেদের হারও অবাক করার মতো। আপনি যদি একটু খেয়াল করেন তবে দেখবেন 1990 সাল থেকে 2004, 5, 6 সালে জন্ম নেওয়া ছেলেপেলেরাই আপনার আশেপাশে বেশি, কারণ এই জাতিতে আমাদের প্রজন্মটাই বড়। প্রতিবেদনে বলা হয়েছিল এই প্রজন্মটাকে যদি সঠিকভাবে গঠন করে যোগ্য করে গড়ে তোলা যায় তবে দেশের প্রতিটি সেক্টরই এতটা লাভবান হবে যা কেউ কোনোদিন কল্পনা করেনি। এই প্রজন্মের ম্যাচুরিটি শুরু হবে 2030 সাল নাগাদ। এরপর থেকে দেশের প্রতিটি সেক্টরই থাকবে তাদের দখলে, যার প্রমাণ প্রতিটি স্তরেই তারা পা রাখতে শুরু করেছে। তাদের নেতৃত্বের অবসান হবে যতদিন না তারা বার্ধক্যে পৌঁছায়। এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে, আর বর্তমান বিশ্ব মোড়লরা তা চুপ করে দেখবে। এতটা সরল সমীকরণেও পৃথিবী চলে না। এরকম বহু জাতির মধ্যে বহুত সম্ভাবনা লুকিয়ে আছে। চায়না, রাশিয়া, তুর্কি, আফগান সহ পৃথিবীর যে কোনো জাতির দিকে দূরদৃষ্টি নিক্ষেপ করুন, অবাক হবেন, শুধু অবাক হবেন। যা প্রস্ফুটিত হওয়ার পথে বাধা দেবে ওই স্থানের বর্তমান মোড়লরা। আপনার সামনে এসে আপনাকে চেপে ধরে দমিয়ে রাখার চেষ্টা হয়তো কেউ করবে না, তবে আপনার ভাবনারও ঊর্ধ্বে গিয়ে কত যে ফাঁদ পাতা আছে তা তো অজানাই। মনে করুন একটি ফুটবল ম্যাচ সম্পূর্ণভাবে শেষ হতে সব মিলে 2 ঘন্টা সময় লাগে। বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটির 17 কোটি থেকে মাত্র 5 লক্ষ মানুষ খেলাটি দেখছে। এবার আসুন অঙ্ক কষি। 2 ঘন্টা গুণ 5 লক্ষ = 10 লক্ষ ঘন্টা। আমরা জানি 24 ঘন্টা একদিন, অতএব 10 লক্ষ ঘন্টা ভাগ 24 ঘন্টা = 41,666 দিন। 41,666 দিন ভাগ 365 দিন = 114 বছর। অর্থাৎ একটি ফুটবল ম্যাচে এই জাতি যে সময়টা ব্যয় করেছে সেই একই সময়ে সেম জনশক্তি দিয়ে 114 বছরের একটি প্রজেক্ট সম্পন্ন করা যেত।
অন্যভাবে ভাবলে এ জাতের কোনো একটা দিকের অগ্রযাত্রার পর থেকে মাত্র একটা ম্যাচ কেড়ে নিল 114টা বছর। এই পিছিয়ে যাওয়া 114 বছরের ঘাটতি পূরণ হবে যদি কোনো একজন লোক নির্ধারিত কর্মে আহার, নিদ্রা, গোসল থেকে শুরু করে জীবনের সব প্রয়োজনকে পাশে ঠেলে একটানা 114 বছর পরিশ্রম করে। এরকম প্রতিনিয়ত ফুটবল, ক্রিকেট, অলিম্পিক, রেসলিং থেকে শুরু করে শত রকম মরিচিকার পেছনে কত যে সময় হারিয়ে যায় সে হিসাব কে রাখে? এই অবহেলা, অসারতা ও নির্বুদ্ধিতায় কাটানো একটা ম্যাচের সময় জাতির কর্ণধারা সঠিকভাবে সঠিক নিয়মে কাজে লাগাতে পারত কিনা বা কাজে লাগাবে কিনা সেটা ভিন্ন আলোচনা। তবে আপনি যদি চান আপনি আপনার ভাগের সময়টুকু কাজে লাগাতে পারেন। বলা হয়ে থাকে পৃথিবীতে সমস্ত ভালো কথাগুলো বলা হয়ে গেছে, শুধু বাকি আছে কাজে প্রয়োগ করা। বিনোদন মানুষের জীবনে প্রয়োজন পানির মতোই। এছাড়া রসকসহীন গম্ভীর্যতা জীবনকে বিষণ্ণ করে তুলত। তবে তথাকথিত বা প্রচলিত বিনোদন আমাদের জীবনে কতটুকু ভ্যালু যোগ করছে, এর মাধ্যমে কারাই বা লাভবান হচ্ছে, এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। টি শার্ট, জুতা, বল থেকে শুরু করে খেলার প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্রের কোম্পানিগুলো সহ লাভবান হয় আয়োজক কমিটি, অনুষ্ঠিত স্থানের হোটেল, হোস্টেল, রেস্তোরাঁ সহ ফুটপাতে বসা ঝালমুড়িওয়ালাও। তবে আপনার জীবনে কি ভ্যালু অ্যাড করছে চিন্তায় ফেলে দিলাম, তাই তো? এতটাও সিরিয়াস নেওয়ার দরকার নেই। একটু মনোযোগ দিলেই কোনো না কোনো ভাবে আপনার সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনার পাওয়া লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে না। মেনে নিতে পারেন আর নাই বা পারেন, একদিন খেলা শেষ হয়ে যাবে, সেই দিনও আপনি বেকারি থেকে যাবেন। মেসি, নেইমার, রোনালদোরা কাতার থেকে নিজ নিজ দেশে চলে যাবে আপনার আত্মত্যাগের বিন্দুমাত্র স্বীকৃতি না দিয়ে। ওদের পকেটে থাকবে কারি কারি ডলার, আর আপনার পকেটে সেই পুরনো শূন্যতা। বাবা মায়ের অপূর্ণ স্বপ্ন মরণও আপনার ব্যর্থতা। হয়তো সোশ্যাল মিডিয়ায় ঝগড়াঝাটি, গালাগালি করে ঝড় তুলতে পারবেন, তাতে তো আর আপনার আষ্টে পৃষ্ঠে বাধা বেকারত্বের অভিশাপ দূর হবে না। আপনার হায়াতের নির্ধারিত সময় এভাবেই কেটে যাবে। একটা জীবনে এর চেয়ে অপমানের আর কি আছে? এ তো গেল দুনিয়ার জীবন। মুসলিম হিসেবে পরকাল তো বিশ্বাস করেন? তাহলে একবার ভাবুন তো তাদের অবস্থা কি হবে যারা এই নিছক খেলতামাশার পেছনে জীবনটা বিলিয়ে দিল। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, everyone will be raised in the condition in which he dies। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। এটা কিভাবে কল্পনা করবেন? হাসরের ময়দান উঠেছে তার পছন্দের দলের জার্সি গায়ে। মৃত্যুর কারণ বিনোদনের জন্য পতাকা টানাতে গিয়ে পদস্খলন, অথবা পছন্দের প্লেয়ারকে খাটো করে কথা বলে মারামারি, ফলশ্রুতিতে মৃত্যু। একটা জীবনের অবমূল্যায়ন আর কত খারাপ ভাবে করা যেতে পারে? এভাবেই তো কেটে যাচ্ছে দিন। আমরা রাত 4টা-5টা পর্যন্ত খেলা দেখে ফজরের নামাজ না পড়েই ঘুমাতে যাই আর দিন কায়েমের স্বপ্ন বুনি। এটা কি আদৌ সম্ভব? উদাহরণও আছে। এই তো একটা দল ফুটবল, ক্রিকেটের আফিম খাওয়া জাতিকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিল। সম্ভব হয়েছে কি? পরিশেষে আমাদের শেষ গল্পটা যেন এমন না হয়